তো আজকের আমাদের প্রধানত যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আমাদের এই ফাইটার ব্যাচটা কেন করা হয়েছে সেইটা, আর সেখানে আমরা এই বিষয়গুলো কি জন্য শিখবো সেটা। আমাদের প্রতিষ্ঠানে আমরা প্রধানত মনে করি আমাদের যে ফাইটার ব্যাচ সেটা হচ্ছে এই প্রতিষ্ঠানের মেরুদণ্ড বা ব্যাকবোন বলতে চাইছি আমরা। কারণ কি এইখানে প্রধানত আমরা যে বিষয়গুলো শিখবো সেটা হচ্ছে একটা ফাউন্ডেশন শিখবো, যেটা পরবর্তীতে তোমাদের উচ্চ মাধ্যমিকের পরে বা 18 বছর হওয়ার পরে তোমরা বিভিন্ন যে পরীক্ষাগুলো দেবে সেগুলো নিট থেকে শুরু করে জেই থেকে শুরু করে আর অন্যান্য চাকরির যে পরীক্ষা রয়েছে, কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, তার একটা প্রস্তুতি করার ক্ষেত্রে আমরা একদম বেসিক থেকে শিখতে চাইছি। একদম সেই একে চন্দ্র থেকে শুরু করে আমরা পর 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 ধাপে ধাপে অঙ্কটাকে একদম নিজেদের আয়ত্তের মধ্যে আনতে চাইছি। তার সঙ্গে সঙ্গে জিকে জিআই এই ধরনের বিষয়গুলো, এছাড়াও বিভিন্ন বিজ্ঞানের যে বেসিক কনসেপ্ট গুলো রয়েছে, ইতিহাসের যে বেসিক কনসেপ্ট রয়েছে, ভূগোলের বেসিক কনসেপ্ট, সবগুলো আমরা এখানে আলোচনা করব। আমাদের ছেলেমেয়েদের যাতে বেসটা তৈরি হয়, তারা কাটাকুটি থেকে শুরু করে যাবতীয় সবগুলো করতে পারে, সেই জন্য আমাদের এই আলোচনা বা এই ক্লাসগুলো। আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু এই ক্লাসে থাকতেই হবে, মাস্ট। আজকে সবে শুরু হয়েছে, বিভিন্ন স্কুলে রেজাল্ট দেওয়া তোমাদের শুরু হয়ে গেছে। তো আমরা চাইবো কি, রেজাল্ট আউটের পরে যখন সব ছেলে মেয়ে চলে আসবে, এই ব্যাচটাতে অন্তত সবাই আসতেই হবে, একদম মাস্ট। ক্লিয়ার হলো? তো আজকে আমাদের প্রধান যে আলোচ্য বিষয়, প্রথম হচ্ছে সংখ্যা থেকে আমরা শুরু করছি। তো আমরা যে সংখ্যা পদ্ধতিতে আমরা কাজ করে থাকি সাধারণত, সেটাকে বলে ডেসিমেল নাম্বার সিস্টেম, দশমিক সংখ্যা পদ্ধতি। এই দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে, যেমন কম্পিউটারের ক্ষেত্রে আমরা বলেছি কি সংখ্যা পদ্ধতিতে চলে, বাইনারি নাম্বার সিস্টেম। কম্পিউটার কিন্তু শুধুমাত্র 0 আর 1 বোঝে। আমরা যে পদ্ধতিতে কাজ করি ডেসিমেল নাম্বার সিস্টেমে, কটা প্রাথমিক অঙ্ক রয়েছে সেটা হচ্ছে 10টা প্রাথমিক অঙ্ক। 0, 1, 2, 3, 4, 5, 6, 7 আর 8 এবং হচ্ছে 9। এই কটাই হচ্ছে কিন্তু প্রাথমিক নাম্বার বা প্রাথমিক সংখ্যা। এইগুলো দিয়ে কিন্তু সমস্ত সংখ্যা তৈরি করা যায়। তুমি যত বড় খুশি সংখ্যা কিন্তু এগুলোর মাধ্যমে তোমরা তৈরি করতে পারবে। এরা একা একা নিজেরাও এক একটা নম্বর সংখ্যা বলতে পারি, আবার যখন এরা একসঙ্গে বসে অনেক বড় একটা সংখ্যাও তৈরি করতে পারে, বিশাল বড় একটা সংখ্যা। সংখ্যার কিন্তু কোনো শেষ নেই, এটা একটা বিষয়। এবার কি রয়েছে আমাদের পরবর্তী যেটা আমরা জানবো সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা কি জিনিস। আমরা কোনো কিছু গণনা করার ক্ষেত্রে যে সংখ্যা ব্যবহার করে থাকি সেটাকে আমরা বলছি স্বাভাবিক সংখ্যা। আরো একটা বিষয় ক্লিয়ার ভাবে বলছি, আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাবের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে কিন্তু এই কম্পিটিটিভ ব্যাচ অর্থাৎ ফাইটার ব্যাচটা জয়েন করতেই হবে। কারণ আমরা চাই আমাদের প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে বৃত্তিমূলক একটা জায়গা তৈরি করা। ছেলেমেয়েরা আমাদের এখান থেকে পাশ করার পরে, উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে প্রত্যেকেই জায়গায় এক একটা নিজের কর্মসংস্থান গড়ে তুলতে পারে। সেই জন্য আমরা কম্পিউটার ব্যাচও চালু করেছি। কালকে তোমাদের কম্পিউটার ক্লাস আছে, সংখ্যাটা সবার লেখা হয়ে গেছে। তাহলে কি বললাম, যখন সাধারণভাবে কোনো কিছু গোনার সময় আমাদের মাথায় আসে যে সংখ্যাগুলো, তাদের আমরা স্বাভাবিক সংখ্যা বলছি। মনে করেন আমি বললাম আমার পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা 2 জন হতে পারে, 4 জন হতে পারে, 6 জন হতে পারে, 8 জন হতে পারে, তাই এরকম হতে পারে। তো কোনোদিন কারোর পরিবারে 2.5 জন সদস্য হয়? হয় কি? তার 2.5 হচ্ছে হবে না, মানে দশমিক যুক্ত সব সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। কারোর পরিবারের সদস্য সংখ্যা 0 হতে পারে? 0 হয় কি? তাহলে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা? 1। তাই লিখে ফেলো, পরের লাইনে একটা স্টার করে লিখে নাও, সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হলো 1। না কিন্তু মার্কার দাও একটা দুটো ভালো দেখে। হয়েছে? সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হলো কি? 1। ঠিক আছে? এ বাবা, একটাও মার্কার ভালো করে লেখে না তানভীর। তাড়াতাড়ি দাও। হ্যাঁ, কিতে মুছবো? ইস, এটা ডাস্টার আনবে। এটা ডাস্টারটা ভালো নাই। ঠিক আছে, হলো? আর সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা কেউ বলতে পারবে? বলো দেখি। হ্যাঁ, 9। সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা বলা যাবে? বলা যাবে না তো। ঠিক আছে, আচ্ছা লেখো। তাহলে ওটা লিখতে হচ্ছে না। তারপরে কি লেখো? অখণ্ড সংখ্যা লেখো। অখণ্ড সংখ্যা লেখো। অখণ্ড সংখ্যা বলে হেডিং করো। হয়েছে? অখণ্ড সংখ্যা লেখো। কোনো কিছু পূর্ণ বা গোটা বোঝাতে, কোনো কিছু পূর্ণ বা গোটা বোঝাতে যে সংখ্যা আমরা ব্যবহার করি, কোনো কিছু পূর্ণ বা গোটা বোঝাতে যে সংখ্যা আমরা ব্যবহার করি তাকে কি বলা হয়? অখণ্ড সংখ্যা বলা হয়। তাহলে কি বললাম? কোনো কিছু পূর্ণ বা গোটা বোঝাতে আমরা যে সংখ্যা ব্যবহার করি তাকে আমরা অখণ্ড সংখ্যা বলছি। ঠিক আছে? আচ্ছা, অখণ্ড সংখ্যা আর স্বাভাবিক সংখ্যার মধ্যে একটা পার্থক্য রয়েছে। একটাই মাত্র পার্থক্য আছে। সেটা কি পার্থক্য?
সেটা হচ্ছে অখণ্ড সংখ্যার ক্ষেত্রে সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা কি? 0। আর স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা 1। মানে 0 ছাড়া সব অখণ্ড সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। 0 একমাত্র এমন একটা সংখ্যা যে স্বাভাবিক নয় অথচ অখণ্ড সংখ্যা। তাহলে পরের লাইনে স্টার মেরে লিখে নাও যে ছোট অখণ্ড সংখ্যা হচ্ছে 0। আচ্ছা, তাড়াতাড়ি লেখো একটুখানি, এইগুলো একটু নর্মাল জিনিস, এগুলো পটপট করে এগিয়ে চলে যাব আমরা, তারপরে আসল জায়গায় আমাদের যেতে হবে। বিভাজ্যতাটা আজকে শিখতে হবে আমাদের, বিভাজ্যতা। ঠিক আছে, হলো। এবার একটা সংখ্যার ক্ষেত্রে স্থানীয় মান আর প্রকৃত মান এই দুটো জিনিস একটুখানি জানিয়ে দেবো। তাহলে প্রথম আমরা আলোচনা করে নিয়েছি স্বাভাবিক সংখ্যা কোনগুলো, আর তারপরে অখণ্ড সংখ্যাটা আলোচনা করেছি আমরা। এবার আমরা করে নেবো স্থানীয় মান কোনগুলো রয়েছে সেইগুলো। তাহলে স্থানীয় মান আর প্রকৃত মান কি জিনিস, কোন সংখ্যার ক্ষেত্রে স্থানীয় মান আর হচ্ছে আমাদের প্রকৃত মান কি জিনিস, এই দুটো জিনিস একটুখানি আমরা জেনে নেবো। হ্যাঁ, প্রকৃত মান, ঠিক আছে। মনে করো একটা মানুষ, ঠিক আছে, সে যখন ভারতবর্ষে থাকছে, তো ভারতে যখন ছোটবেলা থেকে বড় হয়েছে তাকে আমরা কি বলছি? ভারতীয় বলছি। আবার কোনো কারণে যদি নেপালে সে বড় হয় তাকে আমরা কি বলবো? নেপালি বলবো। পাকিস্তানে বড় হলে তাকে কি বলবো? পাকিস্তানি বলবো। ইংল্যান্ডে বড় হলে ইংরেজ বলবো। এরকম স্থান ভেদে আলাদা আলাদা বলবো তো। কিন্তু প্রকৃতপক্ষে সে কি? প্রকৃতপক্ষে সে কি? একটা মানুষ। তাহলে প্রকৃতপক্ষে সে একটা মানুষ। সেই রকমই সংখ্যার ক্ষেত্রে মনে করো 5 একটা সংখ্যা, তাহলে 5-এর প্রকৃত মান কত? 5। ও যেখানেই যাক ওর প্রকৃত মান আসল কি? ও 5। কিন্তু এই 5টা যদি আমার এইরকম বসে 3, 5, 2, ঠিক আছে, তাহলে 5-এর প্রকৃত মান কি? কোন সংখ্যার প্রকৃত মান তাই, যে সংখ্যাটা সেটা। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারছো? যেখানে বুঝতে পারবে না কিন্তু মন খুলে বলবে, কোনো লজ্জা পাওয়ার এখানে দরকার নেই। এখানে লজ্জা একদমই করতে হবে না। যে এখানে লজ্জা করবে পরবর্তীকালে তার অন্য জায়গায় আরো এর থেকে অনেক বেশি লজ্জা পেতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখছি ওটা। তাহলে এটা কি বললাম বারবার বুঝে নাও তোমরা। এইখানে যে 5টা বসেছে, এই 5টা, 5-এর প্রকৃত মান কত? 5। কিন্তু 5-এর স্থানীয় মান কত? 5 এখন কোন স্থানে আছে? দেখো এই সংখ্যাটাকে আমরা সাধারণত এককের ঘর বলি, এই ঘরটা দশকের ঘর বলি, আর এই ঘরটা শতকের ঘর বলি। তাহলে 5-এর স্থানীয় মান কত? দশকের ঘরে। 5 10-এ কত হয়? 50। দশকের ঘরে থাকার জন্য ও হয়ে গেল 50। এইবার আরেক ভাবে যদি আমি লিখতে চাই, মনে করো লিখলাম 4, 5, 2, 3, 1। এইখানে 5-এর স্থানীয় মান কত হয়ে গেছে দেখো? একক, দশক, শতক, হাজার। কতর ঘরে চলে গেলে? 5 হাজারের ঘরে চলে গেল। তাহলে 5-এর স্থানীয় মান কত? 5000। ক্লিয়ার হলো? বোঝা গেছে সবাইয়ের? তাহলে কোন সংখ্যার প্রকৃত মান কি? সেই সংখ্যাটার যা মান সেটাই হচ্ছে ওর প্রকৃত মান। আর স্থানীয় মান কি? ও যে জায়গায় যাবে সেটাই হচ্ছে ওর স্থানীয় মান। প্রত্যেকের ক্ষেত্রে প্রকৃত মান তো আমরা কেউ চেঞ্জ করতে পারবো না, তাই না? প্রকৃত মান যা করার উপর থেকে আমাদের ওপরওয়ালা পাঠিয়ে দিয়েছে করে। আর স্থানীয় মানে স্থানটা তুমি চেঞ্জ করতে পারবে, তুমি তোমার জীবনের স্থানটা পরিবর্তন করতে পারবে। তুমি শুধুমাত্র একজনের বাড়ির থালা বাসন মাজার লোক হয়ে থাকবে, নাকি একটা বড় জায়গায় তুমি পৌঁছাবে, সেই স্থানটা কিন্তু পরিবর্তন করা সম্ভব। 5-এর ক্ষেত্রে আমরা স্থান পরিবর্তন করে দিয়েছি, এবং প্রত্যেকের জীবনে স্থান পরিবর্তন করা সম্ভব। ছেলেরা কেউ কেউ শুধুমাত্র দর্জির কাম আনা কাম দিয়ে আসা নিয়ে পড়ে থাকবে, নাকি উঁচু জায়গায় পৌঁছে যাবে, সেটা তার নিজের হাতে রয়েছে। এই স্থানটা পরিবর্তন করতে হবে, স্থানীয় মানটা সবার পরিবর্তন করতে হবে। সেই জন্য এই ক্লাসগুলো করা, ঠিক আছে? এইটা মাথায় রাখতে হবে। আচ্ছা, পরের কি একটা বিষয়, তাহলে এখানে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আমরা মোটামুটি পর্যন্ত অঙ্কের ক্ষেত্রে যে কটা মনে রাখবো ছোটবেলা থেকে সবাই পড়েছো, একক, দশক, শতক, হাজার, তারপর কি অযুত, লক্ষ, নিযুত, কোটি। আচ্ছা, এবার কোটির পরে তাহলে এবার কি হবে? কোটির পরে কিছু নেই, আবার কিন্তু একক দশক করে শুরু করা যাবে, যেগুলো হবে সেই কোটি, এরকম হিসেব করা যাবে। ঠিক আছে, ওটা নিয়ে আমরা এখন যাচ্ছি না। এইবার একটা বিষয় এখানে রয়েছে, সেটা হচ্ছে কয়েকগুলো আন্তর্জাতিক নিয়মে কয়েক কটা বিষয় আছে, এগুলো তোমরা একটু স্টার দিয়ে লিখে নাও। লেখো 1 মিলিয়ন সমান সমান কত, লিখে নাও। 1 মিলিয়ন সমান সমান কত? 10 লক্ষ। তাই 10 লক্ষ যদি ফলোয়ার্স হয়ে যায় তখন কি হবে? আমরা এইরকম ঘরে কি আর তখন পড়াবো? তখন আমরা ডিজিটাল বোর্ড নিয়ে নেবো, তাই না? লেখো তাহলে 1 মিলিয়ন সমান সমান কত বলো? 10 লক্ষ। হ্যাঁ, তারপর লেখো হচ্ছে 1 বিলিয়ন সমান সমান কত? 1 বিলিয়ন সমান সমান কত বলো? 100 কোটি। ঠিক আছে, 100 কোটি একটা স্ল্যাশ দিয়ে আমরা আরো কি লিখতে পারি? 10,000 লক্ষ লিখতে পারি আমরা। লিখে নাও 10,000 লক্ষ। তাহলে 1 বিলিয়ন সমান সমান কি বললাম?
লিখে নাও 100 কোটি বা 10,000 লক্ষ, 100 কোটি বা 10,000 লক্ষ, লিখে নাও। আর লিখে নাও 1 ট্রিলিয়ন সমান সমান কত, লিখে নাও 1 ট্রিলিয়ন, ঠিক আছে? 1 ট্রিলিয়ন সমান সমান লিখে নাও 1 লক্ষ কোটি, ঠিক আছে? 1 ট্রিলিয়ন সমান সমান 1 লক্ষ কোটি, ঠিক আছে? এইবার আমরা এখান থেকে সরাসরি আমাদের ওই অঙ্কের দিকে আস্তে আস্তে যাবো। এইগুলো বেসিক জিনিসগুলো জেনে নিয়েছো। এইবার দু ধরনের এটা লিখতে হবে, সবাই লিখে নাও চটপট করে, মুছে দিই তাহলে আমি। এক ট্রিলিয়নটা লিখে নিয়েছো? আচ্ছা, এইবার শোনো, সংখ্যার ক্ষেত্রে আর দু ধরনের কনসেপ্ট আছে, একটা হচ্ছে জোড় সংখ্যা, একটা বিজোড় সংখ্যা, ইভেন নাম্বার আর অড নাম্বার। জোড় সংখ্যা কাকে বলে বলো তো? জোড় সংখ্যা কারা আর বিজোড় সংখ্যা কারা? জোড় মানে কি? জোড় কোথা থেকে শুরু হচ্ছে? 2, 4, 6, 8, 10, 12 এগুলো সব জোড়। মানে যে সমস্ত সংখ্যা 2 দ্বারা বিভাজ্য তাদের আমরা কি বলবো? জোড় সংখ্যা বলবো। আর যে সমস্ত সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয় তাদেরকে আমরা কি বলবো? বিজোড় সংখ্যা বলবো, ঠিক আছে? তাহলে লেখো জোড় সংখ্যা, প্রথম লেখো হেডিং করো জোড় সংখ্যা, লেখো জোড় সংখ্যা, লেখো জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা লেখো। লেখো যে সমস্ত সংখ্যা 2 দ্বারা বিভাজ্য তাদেরকে বলা হয় হচ্ছে জোড় সংখ্যা। এবার এখানে একটা ছোট্ট একটা জিনিস রয়েছে যেটা তোমাদের বুঝতে হবে একটুখানি। আর যে সমস্ত সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয় তারা হচ্ছে বিজোড় সংখ্যা। আচ্ছা, এক জোড় না বিজোড়? কেন? হ্যাঁ, জোড়ও নয় বিজোড়ও নয়, কেন তাহলে? কারণ হচ্ছে দেখো, সমস্ত সংখ্যা, মনে করো 4 কে তুমি 2 দিয়ে ভাগ করছো, হ্যাঁ, মনে করো 2 2 4, তাহলে মিলে যাচ্ছে, তাই তো? সবগুলো এরকম হচ্ছে। মনে করো 5 কে তুমি ভাগ করছো, 5 2 দিয়ে ভাগ করছো, 2 2 4, কিন্তু ভাগশেষ থাকছে 1। কিন্তু 1 কে তুমি 2 দিয়ে ভাগ করো, করা যাবে? যাবে না। তো ওই জন্য বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য বলেছি আমি। আর বিভাজ্য নয় মানে কি? তাদের ভাগ করার পরে শেষে সবার 1 ভাগশেষ থাকবে। সমস্ত বিজোড় সংখ্যার যদি তুমি 2 দিয়ে ভাগ করো, শেষে ভাগশেষ কত থাকবে? 1 থাকবে। দেখবে সমস্ত পৃথিবীতে যত বিজোড় সংখ্যা আছে 2 দিয়ে ভাগ করো, ভাগশেষ সবসময় কি হবে? 1 হবে। একের ক্ষেত্রে সেটা হয় না, ওই জন্য 1 জোড়ও নয় বিজোড়ও নয়। ছটপট লিখে ফেলো। ইভেন নাম্বার আর অড নাম্বার। জোড় মানে হচ্ছে ইভেন আর বিজোড় মানে হচ্ছে অড। যে বিষয়টা এবার বলছিলাম, এবার দুটো জিনিস আছে যেটা আমাদের একদম জানতেই হবে, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা। আচ্ছা, মৌলিক সংখ্যা কাকে বলে বলো তো? বলো, মৌলিক সংখ্যা কাকে বলে আর যৌগিক সংখ্যা কাকে বলে? এই মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা করতে গেলে দুটো জিনিস কিন্তু আমাদের জানতেই হবে। সেটা হচ্ছে কি, উৎপাদক করা আমাদের জানতে হবে 1 নম্বর, ঠিক আছে? আর হচ্ছে কি, আমাদের গুণনীয়কের বিষয়টা একটুখানি বুঝতে হবে। উৎপাদক কি? মনে করো যে সমস্ত সংখ্যার ক্ষেত্রে, মনে করো একটা সংখ্যা আছে 4, এই 4টাকে আমরা যদি ভেঙে ভেঙে যাই, ছোট ছোট টুকরো টুকরো করে করে যাই, সেগুলোকে আমরা কি বলবো? উৎপাদক করব, ঠিক আছে? আর মৌলিক সংখ্যা কাকে বলে বলো? মৌলিক সংখ্যা হচ্ছে যাদের হচ্ছে উৎপাদকের সংখ্যা মাত্র হচ্ছে কটা? 2টো, তারা হচ্ছে মৌলিক সংখ্যা। আর যাদের উৎপাদক 2 এর বেশি তারা সবাই যৌগিক সংখ্যা। ক্লিয়ার হলো? মনে করো হচ্ছে তুমি 3 এর ভাঙছো, 3 এর উৎপাদক কি কি বলো তো? 3 আর 1, এছাড়া তোমার আর কোনো কিচ্ছু উৎপাদক নেই 3 এর। তাহলে এর উৎপাদকের সংখ্যা কটা? 2টো, তাহলে এ কি? মৌলিক, ঠিক আছে? মানে একটু যদি ঘুরিয়ে বলি, যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তারা সবাই কি সংখ্যা? মৌলিক সংখ্যা। কি বললাম? যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তারা সবাই মৌলিক সংখ্যা। এগুলো 3 পরে আছে সব, ভালো করে ভেবে দেখো তোমরা। তাহলে এটা মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যার ক্ষেত্রে তুমি দেখো, মনে করো হচ্ছে আমাদের দেওয়া রয়েছে 6, 6 এর উৎপাদক কি কি? 2 দিয়ে ভাঙা যায়, 3 দুগুণে 6। আবার এখানে যদি ফের আমরা 3 দিয়ে ভাঙি 1, তাহলে এর উৎপাদক সংখ্যা কটা? 3টে। তাহলে এ হচ্ছে অবশ্যই যৌগিক। মানে দেখো, 1 ছাড়া আর সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়েও তো ভাঙা যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে তো, 2 দিয়ে ভাঙা যাচ্ছে, 3 দিয়ে ভাঙা যাচ্ছে, ভাঙা যাচ্ছে তো। তাহলে এ হচ্ছে ওই জন্য যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার সংজ্ঞাটা লিখে নাও সবাই। যে সকল সংখ্যা হয়েছে, যে সকল সংখ্যা
কেবলমাত্র কেবলমাত্র হয়েছে এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য। যে সকল সংখ্যা কেবলমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য তাদেরকে আমরা কি বলছি? মৌলিক সংখ্যা বলছি। হয়েছে? তাদেরকে আমরা বলছি মৌলিক সংখ্যা। যে সমস্ত সংখ্যা কেবলমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য তাদেরকে বলছি মৌলিক সংখ্যা। আচ্ছা, এবার তোমাদের থেকে একটুখানি আমি রেসপন্স দেবো, এক একজনের করে প্রশ্ন করব, ঠিক আছে? আচ্ছা, পেছনের ছেলে মেয়েগুলো বলবে ওইরা তোমরা। যে সমস্ত সংখ্যা এক এবং শুধুমাত্র সেই সংখ্যা দ্বারা বিভাজ্য তারা মৌলিক সংখ্যা। সেই সংখ্যাটা মানে কি? মনে করো 17 একটা সংখ্যা, এ মৌলিক না যৌগিক? বলো, এই তোমরা বলো, দুজন বলো, সালমান বলো, এ মৌলিক না যৌগিক? 17 মৌলিক না যৌগিক? বলো, তোমার যা মনে আছে বলো, কোনো চাপ নেই, একটা জিনিস ভালো করে একদম ক্লিয়ার করে বলছি, তোমার যা মনে হবে তাই বলবে, কোনো এখানে লজ্জা পাওয়ার কোনো বিষয় নেই। তাহলে 17 হচ্ছে কি? মৌলিক সংখ্যা। কেন মৌলিক সংখ্যা 17? কারণ 17 শুধুমাত্র কি দিয়ে ভাঙা যায়? 17 আর 1 দিয়ে ভাঙা যায়। তাহলে সেই সংখ্যা মানে 17 আর 1, এই দুটো ছাড়া 17 তুমি অন্য কিচ্ছু দিয়ে ভাঙতে পারবে না, ওই জন্য 17 হয়ে গেল মৌলিক সংখ্যা। এইবার আমি যদি একটা সংখ্যা ধরি 19, এটা নিশ্চয়ই যৌগিক সংখ্যা, তাই না? তাই তো? কেন যৌগিক সংখ্যা নয় কেন? ও আচ্ছা, 1 আর 19 ছাড়া ভাঙা যায় না, তাহলে এটা আমাদেরও মৌলিক হয়ে গেল, খালি মৌলিক লিখে ফেলছি আমি। আচ্ছা 21, তাহলে এটাও মৌলিক তো? হ্যাঁ, 21 কি করে যৌগিক হলো? কি কি দিয়ে ভাঙা যায় 21? দেখো, 1 দিয়েও ভাঙা যায়, 3 দিয়েও ভাঙা যায়, 7 দিয়েও ভাঙা যায়, আর 21 দিয়েও ভাঙা যায়। তাহলে কতগুলো উৎপাদক হচ্ছে? 4টে উৎপাদক। আমি কি বলেছিলাম? মৌলিক সংখ্যার ক্ষেত্রে শুধুমাত্র 2টো উৎপাদক থাকবে, তাহলে আমাদের এখানে 4টে উৎপাদক থেকে যাচ্ছে। ঠিক আছে, হলো? আচ্ছা, তাহলে হচ্ছে ব্যাপারটা, একটা যখন দেখবে একটা গরুর পাল আছে, ঠিক আছে, মনে করো সেখানে লড়াই বেঁধেছে হঠাৎ করে, কোন কোন গরুগুলোর বেশি চোট হওয়ার সম্ভাবনা থাকবে? যে সমস্ত গরুর হচ্ছে শিং আছে। ওই জন্য এখানে যারা বড় আছে তার শিং উঠে গেছে, ওই জন্য গুঁতোগুতিটা ওরা বেশি করছে। ছোটগুলো এখন শিং ওঠে না, ওই জন্য গুঁতোগুতি করে না। বুঝতে পারছো? আচ্ছা, এবার যৌগিক সংখ্যার সংজ্ঞাটা সবাই লিখে নাও। লেখো, যৌগিক সংখ্যার সংজ্ঞাটা সবাই লিখে নাও। দেখো, যে সমস্ত সংখ্যা এক ও সেই সংখ্যা ছাড়াও হয়েছে, এক ও সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয়েছে, অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয়েছে, অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য, তাদের যৌগিক সংখ্যা বলে। তাদের যৌগিক সংখ্যা বলে। এগুলো উদাহরণ আমি আর লেখাচ্ছি না, তোমরা যথেষ্ট বড় ছেলে মেয়ে, তোমরা নিশ্চয়ই পারবে এগুলো। সেটা তাদেরকে যৌগিক সংখ্যা বলে। হয়েছে? আচ্ছা, এখানে একটা জিনিস ওরা বলেছে, আমরা যেটা আর বলতে চাইছি না, বলেছে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে জানো? যে সমস্ত সংখ্যার গসাগু 1 তাদেরকে আমরা কি বলি? পরস্পর মৌলিক সংখ্যা বলি। ঠিক আছে, এবার অ্যাকচুয়ালি আমরা এই বেসিকটা নিয়ে যেখানে যেতে চাইছি সেটা হলো কাটাকুটির জায়গায় আমরা যেতে চাইছি। মেন কি করতে চাইছি? কাটাকুটি শেখাবো বলে তোমাদের এই বেসিক জিনিসগুলো নিয়ে ঘাটাকুটি করছি। কারণ তুমি যত অঙ্ক করবে সেখানে কাটাকুটিটা মেন জিনিস, বিভাজ্যতাটা মেন জিনিস। তাহলে এইখানে আমাদের কতগুলো বিষয় দিয়ে তোমরা কাটার চেষ্টা করবে। কি কি সংখ্যা দিয়ে আমরা প্রধানত লসাগু বা গসাগু করার চেষ্টা করি? 2, 3, 5, 7, তারপরে 11, 13, 17, তাই না? আর মোটামুটি ধরো 19, এই পর্যন্ত প্রায় জানলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। মানে মোটামুটি একটা করতে পারবো আমরা। মানে আমরা সবসময় লসাগু করার চেষ্টা করব, কি দিয়ে চেষ্টা করব? যেগুলো আমাদের মৌলিক সংখ্যা সেইগুলো দিয়ে আমরা ভাঙার চেষ্টা করব। ক্লিয়ার হয়েছে? সবকিছু বিভাজ্যতা পরপর আমরা লিখে যাব, কিন্তু প্রধানত আমরা এইগুলো ব্যবহার করে করার চেষ্টা করব। প্রধানত তোমরা দেখবে 2 এর ব্যবহার বহুল ভাবে রয়েছে, তাই তো? লসাগু আর গসাগুটা কি জিনিস? মনে করা হচ্ছে আমার এই দুটো সংখ্যা দেওয়া রয়েছে, একটা 8 দেওয়া রয়েছে
আর একটা ধরো আমাদের দেওয়া রয়েছে 32 দেওয়া রয়েছে। এদের দুজনের আমার যদি গসাগু বের করতে পারে, গসাগুর পুরো কথা কি? গরিষ্ঠ সাধারণ কি গুণিতক তো? আচ্ছা, বলে যে গুণনীয়ক, তাহলে কি বললাম? গুণনীয়ক। আর গুণনীয়ক আর গুণিতকের মধ্যে পার্থক্য রয়েছে। এই গুণনীয়ক আর গুণিতকের পার্থক্যটা জানতেই হবে যেহেতু আমাদের, তাই জন্য আমরা জেনে নেব কি রয়েছে সেইখানে। মনে করো যে গুণনীয়ক মানে ভাঙা, তোমরা ধরে নেবে কি গুণনীয়ক মানে ভাঙা, আর গুণিতক মানে বাড়িয়ে বাড়িয়ে যাওয়া। এই মনে করো 8-এর যদি আমরা ভাঙি কি কি পাবো? 1 পাবো, একটা 8 1 8 হয়, 2 পাবো 4 2 8, সেই 4টাও আমরা লিখে নিলাম, আর 8 নিজে হয়ে গেল। এই দিয়ে 8-এর ভাঙতে পারছি। 32-এর যদি আমরা ভাঙি 1 দিয়ে ভাঙতে পারবো, আচ্ছা 2 দিয়ে ভাঙতে পারবো, 3 দিয়ে তো ভাঙা যায় না, 4 দিয়ে ভাঙতে পারবো, 4 8 32, তাই তো? 8ও গেল, আর 2 যেহেতু নিয়েছিলাম 16 নেব, আর 32 নেব। আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এইগুলো সব এক একটা গুণনীয়ক বেরিয়েছে, তাই তো? এই গুণনীয়ক তাহলে কি কি? এর সাধারণ গুণনীয়ক আগে দেখে নি। এর মধ্যে 1 আছে, এর মধ্যে 1 আছে, তাহলে একটা সাধারণ গুণনীয়ক। এর মধ্যে 2 আছে, এর মধ্যে 2 আছে, 2টাও সাধারণ গুণনীয়ক। এর 4 আছে, এর 4 আছে, 4ও সাধারণ গুণনীয়ক। আর এর 8 আছে, এরও 8 আছে। তাহলে এদের মধ্যে সবচেয়ে গরিষ্ঠ কে, সবচেয়ে বুড়ো কে, সবচেয়ে বড় কে? 8। তাহলে এদের দুজনের গসাগু হয়ে গেল 8। এইটা প্রথম একদম শিখেছিলাম আমরা ক্লাস 5-এ। এইভাবে গুণনীয়ক বের করতে শিখেছিলাম, গসাগু বের করতে শিখেছিলাম। এখন আর ওরকম করতে হবে না আমাদের। কি করব আমরা? এই দুটো এইরকম বসিয়ে দেবো, উৎপাদকের মতো করে বসিয়ে দেবো। 8 আর 32 প্রথম কি দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। 4 2 8, আর 16 2 32। আচ্ছা, কি করে আমরা বুঝলাম 2 দিয়ে যাবে? 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমি লিখিয়ে দেবো এক্ষুনি, সেটা একটুখানি যদি তোমরা বোঝার চেষ্টা করো। যে কোনো সংখ্যার শেষে যদি 0 2 4 6 8 এই কটা থাকে, তাহলে কি হবে? তারা সবাই 2 দ্বারা বিভাজ্য। যত বড় সংখ্যা হোক, একটা বড় সংখ্যা আছে, ডট ডটের ভিতরে অসংখ্য সংখ্যার পরে শেষে গিয়ে দেখলাম 0, তাই দেখে আমরা কি বুঝবো এটা কি দ্বারা বিভাজ্য? 2 দ্বারা বিভাজ্য। আর মনে করো শেষে 0-র বদলে আমার থাকলো 5, তাহলে অবশ্যই আমরা বুঝে যাবো 2 দ্বারা বিভাজ্য, নাকি? আচ্ছা, ও তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে না, তাহলে এটা কি? 5 দ্বারা বিভাজ্য। ওর একটা অন্য নিয়ম আছে, সেটা পরে জানছি আমরা। তাহলে এটা হচ্ছে আমাদের কি বললাম? এটা 2 দ্বারা বিভাজ্য নয়। চাকরি পরীক্ষায় এত সহজ প্রশ্নও পড়ে, একটা এত বড় সংখ্যা দিয়ে দিল, ডট ডট দিয়ে 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 বললো এই সংখ্যাটি কি দ্বারা বিভাজ্য। প্রথম অপশনে দিল 2 দ্বারা বিভাজ্য, তারপরে অপশনে দিল 10 দ্বারা বিভাজ্য, তারপরে অপশনে দিল 5 দ্বারা বিভাজ্য, আর শেষের অপশনে দিল 3টি দ্বারা বিভাজ্য। তাহলে কি দ্বারা বিভাজ্য এই সংখ্যাটা? বলো তো। এটা 2 দ্বারাও বিভাজ্য, যেহেতু 0 আছে শেষে। যেহেতু 0 আছে, ও 5 দ্বারাও বিভাজ্য। যেহেতু শেষে 0 আছে, ও 10 দ্বারাও বিভাজ্য। তাহলে 3টে দ্বারাই ও বিভাজ্য। বুঝতে পারছো কেসটা? এই ধরনের উল্টো পাল্টা অনেক প্রশ্ন দেবে। সেই ক্রিটিক্যাল থিঙ্কিং এ যাওয়ার আগে আমরা ছোট ছোট আগে সিম্পল ব্যাপারগুলো জেনে নেবো। অত গভীরে আমরা এখন যেতে চাইছি না, ঠিক আছে? তাহলে এইভাবে যখন আমরা করছি, ধরো এটা আরেকবার যাওয়া যাবে, যাওয়া যাবে তো? তাহলে 2 দিয়ে যাচ্ছি, ধরো 2 2 4, আর হচ্ছে 8 দিয়ে শুরু, আরো একবার 2 দিয়ে যেতে পারবো, 2 1 2, 4 2 8 হয়ে গেল। আর যেতে পারবো না। তাহলে আমার গসাগু হলো এই 3টে হয়ে গেল আমার গসাগু, 2 2 4, 4 2 8। তাহলে দেখো সেই 8 গসাগু পেয়ে গেছি। আর যদি লসাগু বলতো, তাহলে ওর সঙ্গে আমরা 4টারও অ্যাড করে নিতাম, দিলে হয়ে যেত 32 হয়ে যেত আমাদের লসাগু। লসাগুর পুরো কথা কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক মানে কি? বেড়ে বেড়ে যাবে। বেড়ে বেড়ে যাওয়ার মানে এই 8 আর 32-এর যদি আমরা গুণিতক করতে চাইতাম, তাহলে কি হতো? লঘিষ্ঠ। লঘু মানে কি? ছোট, সবচেয়ে ছোট অথচ সাধারণ গুণিতক। 8-এর গুণিতক কি কি? 8 নিজে 8-এর গুণিতক, 16 8-এর গুণিতক, মানে নামটা পড়ে পড়ে বেড়ে বেড়ে আমরা যাবো। 8 একে 8, 8 2 16, 8 3 24, তাই না? এইভাবে করে করে যাবো। 24ও পেয়ে গেলাম, 32 পেয়ে গেলাম। আর যাবো যদি না মেলে তারপর যাবো 32 একে 32। তাহলে দুজনার লঘিষ্ঠ সাধারণ গুণিতক পেয়ে গেছি। গুণিতক মানে কি? নামটা পড়ে পড়ে বেড়ে বেড়ে যাওয়া। পরের দিনের যে কাজটা তোমাদের থাকবে, 1 থেকে নিয়ে 15 পর্যন্ত সবাই নামটা মুখস্থ করে আসবে, ঠিক আছে? নামতাটা অবশ্যই একটা হোমওয়ার্কের কাজ থাকবে। নামতাটা ওই পর্যন্ত করবে, 9 পর্যন্ত হলে আমাদের সব হয়ে যায়, তবু আমি চাইছি 15 পর্যন্ত একটু মুখস্থ থাক। তাহলে হয়ে গেল। তাহলে 32 হলো এদের লসাগু। ক্লিয়ার হলো সবাই? লসাগু গসাগু একটা বেসিক কনসেপ্টটা দিয়েছি। এবার বিভাজ্যতা কয়েক কটা লিখে দেবো। প্রথম লেখো 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম লেখো সবাই। 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম। আমাদের সেন্টারের প্রত্যেকটা ছেলে মেয়ের কম্পিটিটিভ ব্যাচটা অবশ্যই অবশ্যই আসতে হবে, একদম শিওর, ঠিক আছে? 1 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমি লেখাচ্ছি না, কারণ কি? পৃথিবীর সমস্ত সংখ্যা 1 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম লেখো, পরপর লেখো, চটপট করে লিখে ফেলো। কোন সংখ্যার শেষ অঙ্কটি, কোন সংখ্যার শেষ অঙ্কটি
কোন সংখ্যার শেষ অঙ্কটি হয়েছে যদি জোড় হয়, জোড় হয়েছে, তাহলে সংখ্যাটি সর্বদা 2 দ্বারা বিভাজ্য। জোড় হয় বলতে কি, ব্র্যাকেটে একটু লিখে রাখো 0 2 4 6 8, মানে শেষের সংখ্যা। আচ্ছা শেষের সংখ্যা মানে কোন অঙ্কটা কে বলতে পারবে? এককের, এককের অঙ্কটা। তাহলে কি বললাম, কোন সংখ্যার শেষ অঙ্কটি যদি যুগ্ম বা জোড় হয় তাহলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, তাহলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। হয়েছে? ক্লিয়ার হলো সবাই? 2 3 5 পর্যন্ত অন্তত আজকে দিই, দেরি হয়ে গেছে বুঝতে পারছি। তারপর 3 দ্বারা বিভাজ্যতা লেখো, 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কি জিনিস? আচ্ছা 3 দ্বারা বিভাজ্য কোন সংখ্যা কিনা আমরা যদি দেখতে চাই তাহলে প্রথম বুঝে নাও, তাও তোমরা লিখে নিও। মনে করো একটা সংখ্যা আছে 3 5 2, 7 আর 3 10 হয়ে যাচ্ছে, আর শেষে মনে করো আরেকটা 2 আছে। তাহলে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা আমরা কি করে বুঝবো? এই দেখো এইটা একটা অঙ্ক, এইটা একটা অঙ্ক, এইটা একটা অঙ্ক, এইটা একটা অঙ্ক, প্রত্যেকটা এক একটাকে আমরা কি বলি? অঙ্ক বলি। প্রথমেই বললাম প্রাথমিক অঙ্ক রয়েছে 10টা, 0 থেকে 9 পর্যন্ত এই করা প্রাথমিক অঙ্ক। এই প্রত্যেকটা অঙ্ককে আমরা যোগ করে দেবো, যোগ করে যেটা বেরোবে সেটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, 3 এর নামটা পড়ে যদি সেটা আমরা পাই তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো করে দেখো, 2 2 4, 4 আর 5 9, 9 আর 3 12, 3 এর নামটা পড়ে 12 পাওয়া যাচ্ছে তো, 3 4 12। তাহলে এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। মানে কাটাকুটি করার ক্ষেত্রে মনে করো এরকম একটা সংখ্যা আছে আর তলায় আমার ধরো দেওয়া রয়েছে 9, তাই 9টা তো আমি 3 দিয়ে কাটতে পারি, সবাই জানো তোমরা। এটা কাটলাম 3 3 9, এটা কাটতে পারবো কিনা সেটা তোমার ভাবতে হবে আগে। তাহলে আমি এটা দেখে কি বুঝে নেবো? পরপর সংখ্যাগুলো মনে মনে যোগ করে নেবো, নিয়ে যদি সেটা 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এটা 3 দিয়ে কাটবো, উপরেরটাও 3 দিয়ে কাটবো। অ্যাকচুয়ালি কাটাকুটিটা শেখানোর জন্য আমি এইগুলো তৈরি করতে চাইছি। ক্লিয়ার হলো? তাহলে লেখো ভালো করে গুছিয়ে, এবার যদি আমরা লিখি, লেখো 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটা লিখে নাও। কোন সংখ্যার অঙ্কগুলির সমষ্টি, অঙ্কগুলির সমষ্টি হয়েছে, কোন সংখ্যার অঙ্কগুলির সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয়, যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য, তাহলে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। কোন সংখ্যার অঙ্কগুলির সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা এবার একটুখানি আমরা 4 দ্বারা বিভাজ্যতার নিয়মটা শিখে নেব। 4 দ্বারা কারা বিভাজ্য? দেখো কোন একটা সংখ্যা মনে করা রয়েছে, আচ্ছা ধরো শেষে 16 দিয়ে দিচ্ছি, 8 2 5 9 1 6 একটা সংখ্যা রয়েছে। এটা আমরা যদি দেখি 4 দ্বারা বিভাজ্য কিনা যদি দেখতে চাই তাহলে কি করতে হবে? শেষের দুটো অঙ্ক আমরা দেখবো, শেষের দুটো অঙ্ক মানে দশক আর একক, এই দুটো অঙ্কে যে সংখ্যা থাকবে তারা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরোপুরি সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, বোঝা গেল? এবার একটা জিনিস তোমরা দেখো, মনে করো এরকম একটা সংখ্যা আছে 8 3 2 5 0 0, এ কি 4 দ্বারা বিভাজ্য? এ তো 2 দ্বারা বিভাজ্য আমরা দেখতে পাচ্ছি, 3 দ্বারা কিনা জানি না, দেখে নি। 5 2 10 আর এই সরি 5 2 7 আর 3 10 আর 8 18, এটা 3 দ্বারাও বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য কিনা যদি দেখতে চাই, শেষের দুটো অঙ্কে কি আছে? দুটো শূন্য আছে, তাহলে কি 4 দ্বারা বিভাজ্য কি? হ্যাঁ, এই দুটো নিয়ম, শেষের দুটো অঙ্ক যদি দুটো সব শূন্য হয় তাহলে সে 4 দ্বারা বিভাজ্য, আর যদি শেষের দুটো অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সে 4 দ্বারা বিভাজ্য। কেন বলো তো? দেখবে 100 প্রথম শতকের ঘর কত, শেষের দুটো শূন্য মানে কি এইটা পুরো শতকে আছে, প্রথম শতককে 100, 100 4 দ্বারা বিভাজ্য, 4 25 100, ওই জন্য সমস্ত শতকের সংখ্যা সব 4 দ্বারা বিভাজ্য, যত শতক আছে পৃথিবীতে। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাই লিখে নাও 4 দ্বারা বিভাজ্যতার নিয়মটা লিখে নাও। কোন সংখ্যার শেষের দুটি অঙ্ক, কোন সংখ্যার শেষের দুটি অঙ্ক যদি শূন্য হয়, না দুটো সব শূন্য হতে হবে কিন্তু, বারবার বলছি আমি, একটা শূন্য হলে কিন্তু হবে না, রিস্ক আছে। 20 যেমন একটা শূন্য বিভাজ্য, কিন্তু 10 একটা শূন্য বিভাজ্য নয়। ঠিক আছে, কোন সংখ্যার শেষের দুটি অঙ্ক যদি শূন্য হয়, মানে দুটো সবই শূন্য, হ্যাঁ ব্র্যাকেটে দরকার লিখে নাও, দুটি সবই শূন্য, পরে না তো গন্ডগোল হবে। এগুলো একদম বেসিক জিনিস, এইটা স্ট্রং হলে তারপর আমাদের ছাদটাও স্ট্রং হবে। ঠিক আছে, শেষের দুটি অঙ্ক যদি শূন্য হয়, অথবা শেষের দুটি অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয়, অথবা শেষের দুটি অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয়, হয়েছে?
শেষের দুটি অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হয়েছে। তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আর একটা লাস্ট আজকের মতো লেখাবো আমরা 5 দ্বারা বিভাজ্যতার নিয়মটা শেখাবো শুধু, আর কিচ্ছু না। 5টা একদম পাতি, সবাই তোমরা জানো, তবু শুধু আমরা জাস্ট বলে দেব 5 দ্বারা কারা বিভাজ্য সেটা একটুখানি নেন। কোনটা বলো বলো? 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য তো, দেখো শেষে 16 আছে, 4 4 16, তাই নিশ্চয়ই সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য। তোমরা ভাগ করেও দেখে নিতে পারো। হলো? ক্লিয়ার হলো? আচ্ছা, লাস্ট 5 দ্বারা বিভাজ্যতার নিয়মটা লিখে নাও সবাই। লেখো, কোন সংখ্যার শেষ অঙ্কটি, কোন সংখ্যার শেষ অঙ্কটি যদি 0 অথবা 5 হয়, কোন সংখ্যার শেষ অঙ্কটি যদি 0 অথবা 5 হয় তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। কোন সংখ্যার শেষের অঙ্কটি যদি 0 অথবা 5 হয় তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। এখান থেকে কিন্তু প্রচুর চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন একদম বড় একটা বিশাল বড় সংখ্যা দিয়ে দেবে, প্রথমে তোমাদের ঘাবড়ে দেবে, মনে করো এত বড় একটা সংখ্যা দিয়ে দিল, এনাটা দিয়ে দিল, শেষে ধরো 5 দিয়ে দিল, দিয়ে বলে এই সংখ্যাটা কি দ্বারা বিভাজ্য, বলে অপশানে 2-3টে অপশন দিয়ে দিল। তাহলে এমনিতে আমরা দেখে বুঝতে পারছি কি দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য। এইভাবে অনেকগুলো প্রশ্ন আসবে, এর থেকে একটু হয়তো কঠিন হবে সেগুলো, আমরা এখন বেসিক জায়গায় আছি বলে আমরা এইভাবে শিখছি। ক্লিয়ার হলো? তাহলে এইটুকু তোমাদের আজকের জন্য থাকলো। পরের দিন আমরা 6 থেকে শুরু করে বাকিগুলো জানবো, আর কিছু কিছু বেসিক আমরা অঙ্ক করব। আমি বাড়িতে তোমাদের গোটাগত কাজ দিয়ে দেবো, একটা গ্রুপ করে সেখানে দেবো, অনেকগুলো সংখ্যা দেবো, সেইগুলো কি কি দ্বারা বিভাজ্য, মানে একটা করে সংখ্যা লিখবে, সেটা 2 3 4 5 মানে এর মধ্যে যেগুলো দ্বারা বিভাজ্য সেই কটা লিখে আনবে সবাই। ক্লিয়ার আছে? তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।